কারণ আমার মেয়ে আরজি করে ভর্তি করার পর থেকেই আমার মনে হয় ও অত্যাচারিত হয়েছে। ফার্স্ট ইয়ারে ও যখন প্রথম কলেজে যাওয়া শুরু করে তখন থেকেই মানে এত টায়ার্ড থাকতো, বাড়িতে এসে স্নান করতে গিয়ে ওখানে পাশের ঘরে পাখা চালিয়ে ঘুমিয়ে পড়তো। তারপরে ডিপ্রেশন নয়, কাজের প্রেশারে এতটা দূর বাড়ি আসতে খুব টায়ার্ড থাকতো, অনেক পরিশ্রম। আমি তখন বলতাম ছেড়ে দে না, দরকার নেই, ছেড়ে দে। তখন বলতো মা ফার্স্ট ইয়ারটা একটু কষ্ট হবে, সেকেন্ড ইয়ারে উঠলে সব ঠিক হয়ে যাবে। সেকেন্ড ইয়ারে 2 মাস যেতে না যেতেই ওর একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় রাস্তায়। তখন ও খুব ভয় পেয়ে গেছিলো। আমার তো মনে হচ্ছে এখন বাইক অ্যাক্সিডেন্টটাও একটা এই যে ঘটনা, ওর উপর 6 মাস ধরেই ওর অ্যাটাক করার চেষ্টা হচ্ছিল। তখন আমি ওকে বলেছিলাম তুই গাড়ির নম্বর কেন রাখলি না, আমরা এফআইআর লিখতে পারতাম। তখন ও বলল মা ওখানকার উনি একজন বিশিষ্ট নেতা, আমি ওই সব ঝামেলায় জড়াবো না। তাই আমি জানি না, তৃণমূলের কর্মী উনি, ওখানে একটা কাঠগোলার চালায়, চিনতো। আমার মেয়ে মোটামুটি ওই রাস্তাটা দিয়ে যাতায়াত করতে দেখতো। তাই ও বলেছিল আমি কোনো ঝামেলায় জড়াবো না, আমি কোনো এফআইআরও করবো না। না জানি না, এটা সন্দেহ আমাদের আর কি। এখন তো নানান সেই মানে মুখে চোট লেগেছিল, মুখের ভেতরে কেটে গেছিলো, পায়ে চোট লেগেছিল। তখন ওর ভিপি যে সুমিত রায় তফাদারের কাছে ছুটি চেয়েছিল, একটা দিন ওকে ছুটি দেয়নি। ওই অবস্থা, ও ওলা করে রোজ ডিউটি যেতে হতো। যেদিন আমার মেয়ের মৃত্যু ঘটেছে তার আগের বৃহস্পতিবারেও ও যখন নাইট ডিউটি চলাকালীন ওই ঘরে পাখায় আগুন জ্বলে গেছিলো। ও খুব ভয় পেয়ে গেছিলো, রাতে ওর জ্বরও এসে গেছিলো। পরের দিন সকালে ড্রাইভারকে ফোন করলো, ড্রাইভার যখন যায় আমিও গেছিলাম গাড়িতে। তখন ও আমাকে রাস্তায় আমি যেতে যেতে ফোন করলাম, বললো মা তুমিও আসছো, আমার খুব জ্বর হয়েছে। তুমি আসো, আমি স্যার এলে স্যারকে বলে বাড়ি চলে যাব। যথারীতি আমি ওখানে 9:30টার মধ্যে চলে গেলাম। 10টায় স্যার এলেন, কিন্তু ওকে ছুটি দিলেন না, বললেন না ডিউটি শেষ না হলে ছুটি দেবো না। ও জ্বর গায়ে কাঁদতে কাঁদতে পুরো ডিউটি শেষ হলে 3টের সময় ও আমার সাথে বাড়ি আসলো। আগের শুক্রবারে অসুস্থ মেয়েটাকে আমি বাড়ি নিয়ে আসলাম, পরের শুক্রবারে ওর ডেড বডি আমি বাড়িতে নিয়ে আসলাম। সেদিন 6 মাস, এই ঘটনার 6 মাস পূর্ণ হবে। সবাইকে বলবো, যারা যারা এই বার্তা পাবেন সবাই সেদিন মানে আমাদের এই আন্দোলন খুব জোরদার করতে হবে। আন্দোলন জোরদার না হলে বিচার ছিনিয়ে আনা যাবে না। আইনি লড়াইয়ের সঙ্গে আন্দোলনও ঠিক মতন চালাতে হবে। কারণ আমার মেয়ে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছিল এবং পশ্চিমবঙ্গের সুরক্ষিত একটা কলকাতা কর্পোরেশনের আন্ডারে একটা সুরক্ষিত হসপিটালে চাকরি করতে গিয়ে আজকে আমার মেয়ে খুন হয়েছে। সেই যে যারা আমার মেয়ের সুরক্ষা দিতে পারেনি, আমি তাদের দায়ী করবই। আরজি কর একটা বড় হসপিটাল, সেখানে এমডিতে চান্স পেয়ে সেদিন অনেক খুশি হয়েছিল এবং আমরাও খুব খুশি হয়েছিলাম। এটা তো প্রত্যন্ত একটা গ্রাম নয়, একটা শহরের বুকে একটা বড় হসপিটাল, সেখানে এরকম একটা কাজের জায়গায় কর্মরত অবস্থায় একজন ডাক্তার খুন হয়ে গেল, ধর্ষিতা হতে হলো। সেখানে মাত্র একজন সিভিক ভলেন্টিয়ার ধরা পড়লো। তাহলে কি সেই কলেজটা চালানো উচিত? তাহলে সেখানকার স্বাস্থ্যমন্ত্রী কি করছিলেন বা কি সুরক্ষা দিলেন আমার মেয়েকে, যে তার ডিউটিরত অবস্থায় তাকে খুন করতে হলো? জানি না সরকারের কি উদ্দেশ্য, তবে আন্দোলনকে স্তীমিত করার উদ্দেশ্য এটা তো ভালো বুঝতেই পারছি। হ্যাঁ, শেষ না, আমরা এর শেষ দেখেই ছাড়বো। কারণ সেই 9 তারিখ ওই আরজি করের একটা ফোন কল আমাদের জীবনটাকে স্তব্ধ করে দিয়েছে। সেই যে সেদিন আমরা গিয়ে দেখেছিলাম, সেখানে সিপি, এসিপি এবং হোমিসাইড শাখার সোপিয়া মল্লিক সবার প্রেজেন্সিতে সেখানে দেবাশিস সোম, প্রসূন চট্টোপাধ্যায় বা আরও অনেকে, অভিজ্ঞদেব, বিরূপাক্ষ, সমস্ত মানে ক্রাইম সিন যেটা সেমিনার হল, সেটা একটা মাছের বাজারে পরিণত হয়েছিল এবং আমরা সেখানে ঢুকতে পারছিলাম না, পুলিশের পায়ে ধরে কেঁদেও। একজন পুলিশের যে বিনীত গোয়েল, তার প্রেজেন্সিতে কি করে ওরকম হলো? কেন এই অপরাধমূলক কাজ করা হলো? দেহ কেন কর্ডন করা ছিল না? একটা মৃতদেহ যেখানে কেউ নেই প্রত্যক্ষদর্শী, সেখানে কি তথ্য প্রমাণ লোপাট হবে না? এটা কি তাদের ভয় ছিল না? তাহলে কেন এগুলো হলো? আমরা তাদেরও তদন্তের আওতায় এনে সব কিছুর জবাব চাই।